পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। বারবার কেন বাণিজ্য প্রতিমন্ত্রীর ইউটার্ন? বাড়বে না বলার পরও লিটারে 4 টাকা বাড়ল বোতলজাত সয়াবিনের দাম। কার্যকরের আগেই বাজারে নৈরাজ্য, বলির পাঠা ভোক্তা। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, জানালো আওয়ামী লীগ। আস্থা না থাকায় অংশ নিচ্ছে না বিএনপি, বলছেন নেতারা। বেগম জিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের লক্ষ্য খাদ্য পুষ্টি নিশ্চিত করা, বললেন প্রধানমন্ত্রী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন। সহসায় কমছে না গরম, এপ্রিল জুড়ে থাকবে তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। চট্টগ্রামে দিনে নষ্ট 2.5 কোটি লিটার, অথচ পাচ্ছেন না গ্রাহক। এবং শুক্রবার শুরু হচ্ছে ভারতে লোকসভা নির্বাচন। 7 দফায় ভোট দেবেন 97 কোটি মানুষ। দেশ জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। তৃণমূলের ইশতেহারে নেই দুর্নীতি রোধে কোনো প্রতিশ্রুতি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি নাবিলা সোহার। দুদিনের মধ্যেই ইউটার্ন নিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দাম বাড়বে না বলে সাংবাদিকদের জানালেও বোতলজাত সয়াবিন লিটারে 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণের কথা জানিয়েছেন আহসানুল ইসলাম টিটু। আর খোলা সয়াবিন তেল 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে কিছুদিন ধরেই তুলকালাম অবস্থার মধ্যেই অবশেষে বাড়ানো হলো বোতলজাত সয়াবিনের দাম। গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার অজুহাত দেখিয়ে লিটার প্রতি সয়াবিন তেলের দাম 10 টাকা বাড়িয়ে 173 টাকা করার প্রস্তাব দিলেও বাণিজ্য প্রতিমন্ত্রী কিছুই জানতেন না বলে জানান সেদিন। নতুন করে ভোজ্য তেলের দাম বাড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। আমার কাছে এরকম কোনো চিঠি নাই, আমি অফিসে যেয়ে দেখব। পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু মাত্র 3 দিনের ব্যবধানে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম 4 টাকা বাড়িয়ে 163 থেকে 167 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। যদিও খোলা তেলের দাম 149 টাকা থেকে 2 টাকা কমিয়ে করা হয়েছে 147 টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি 5 লিটার বোতলজাত তেলের দাম 800 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 818 টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। নতুন এই সিদ্ধান্ত শুক্রবার থেকেই কার্যকর হবে বলে জানান তিনি। পেট বোতলে যেটা নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। ওনাদের অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিলগেট থেকে ওনারা কার্যকরী করবে। বাজারে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার স্বার্থেই সয়াবিনের দামে সমন্বয় করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ট্যারিফ কমানো হয়েছিল রমজান উপলক্ষে। একটা আমদানি পর্যায়ে 15% থেকে 10%, এখন আবার 10% থেকে 15% করা হয়েছে। আর একটা হলো ভোক্তা পর্যায়ে 15% ভ্যাটের অব্যাহতি দেওয়া ছিল, সেটাও নতুন করে ইন্ট্রোডিউস করছে। এই দুটো জিনিসের সম্মিলিত চাপে 1 লিটারে 4 টাকা বৃদ্ধি করা হইল। রোজার আগে গত 1 মার্চ যখন বোতলজাত 1 লিটার সয়াবিনের দাম 10 টাকা কমিয়ে 163 টাকা করা হয়, তখন 5 লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল 800 টাকা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন দাম কার্যকরের আগে বাজারে শুরু হয় নৈরাজ্য। বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভোক্তার কাছে। খুচরা বিক্রেতারা জানালেন, ঘোষণার আগে সকাল থেকে বাড়তি দামে কিনতে বাধ্য হন তারা। এদিকে আমদানিকারকদের দাবি, দাম যত বাড়ার কথা ভোক্তার স্বার্থ বিবেচনায় বাড়ানো হয়েছে তার চেয়ে কম। বাজার হিসাব মিলাতে যখন ব্যয় সংকোচন নীতিতে চলে কিছুটা স্বস্তির খোঁজে ভোক্তারা, তখন ঘোষণা এলো দাম বাড়ছে ভোজ্য তেলের। দাম বৃদ্ধির এই ঘোষণা যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে এলো এমন অভিব্যক্তি নিরুপায় ভোক্তাদের। ছোটখাটো চাকরি করি, যাতে দেখা গেছে এসব কিনে খাওয়া আমাদের জন্য মানে সাধ্যের বাইরে চলে যায়। তেলের দাম বাড়লে আমাদের পারিবারিক যে খরচটা মেনটেন করতে সমস্যা হবে। এদিকে ঘোষণার আগে বাড়তি দামে বেচাকেনা শুরু হয়েছে বলে জানালেন কারওয়ান বাজারের বিভিন্ন পর্যায়ে বিক্রেতারা। খোলা তেল যেগুলো ওগুলো এখনো তেমন বাড়ে নাই, কিন্তু কিছুটা পাম তেলের দাম যেটা ওটা আর কি সরকারি রেট অনুযায়ী কিছুটা বাড়ছে আর কি। বোতলের তেলটা আগে আমরা যেটা কিনছি এর থেকে প্রতি কার্টনে
ডিলারশিপে 40 টাকা কার্টনে বাড়তি নিচ্ছে 5 লিটারে। এবার দেখা যাক হঠাৎ করে কেন বাড়ানো হলো ভোজ্য তেলের দাম। প্রথমত গেল 8 ফেব্রুয়ারি ভোজ্য তেলের আমদানি ও ব্যবসায়িক বা ভোক্তা পর্যায়ে আরোপিত 5% করে ভ্যাট অব্যাহতি দিয়েছিল সরকার। সেই সুবিধা লিটারে 10 টাকা কমিয়ে গেল 1 মার্চ থেকে নতুন দাম বাজারে কার্যকর করেন ব্যবসায়ীরা। সেই ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গেল সোমবার। স্বাভাবিকভাবে তেলের দামের সঙ্গে যোগ হয়েছে সেই 10% ভ্যাট। এর সঙ্গে বিশ্ববাজারও দিচ্ছে দাম বাড়ানোর পক্ষে যুক্তি। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার তথ্য, ফেব্রুয়ারির চেয়ে মার্চে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম 8% বেড়ে 1 বছরের মধ্যে দাঁড়িয়েছে সর্বোচ্চ। এসব হিসাব আমলে নিয়েই দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে সরকার। দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল লিটারে 10 টাকা, কিন্তু বাড়ানো হলো 4 টাকা। এতে কি লোকসান গুনতে হবে? এমন প্রশ্নের উত্তর আগের কেনা কম মূল্যের তেলের সঙ্গে সমন্বয় করে অন্তত ক্ষতির মুখে পড়তে হবে না ব্যবসায়ীদের। আপনি যদি মার্চের সাথে এপ্রিলের মিলাইতে যান প্রায় $100 বেড়ে গেছে, বাট গত এক সপ্তাহ ধরে আবার মার্কেট স্টেবল আছে। যদি এক্স্যাক্টলি হিসাব করেন এটা আসলে আপনার অনেক বাড়ে। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানালেন, এর আগে দাম বাড়ানোর কানাঘুষার মধ্যে আকস্মিকভাবে সরবরাহ কমে গেলেও এবার পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য ও স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সময় সংবাদকে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। এদিকে বিএনপি বলছে, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আস্থা না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না দলটি। উপজেলা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা। প্রথম ধাপের 152 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে 8 মে। এর মধ্যে মনোনয়ন জমা দেয়া শেষ হয়েছে। আগেই ঘোষণা করা হয় দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। অবাধ ও প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্দেশ দেওয়া হয় রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, মন্ত্রীরা প্রভাব খাটাতে পারবে না। তবে বেশ কয়েকজন মন্ত্রী এমপিদের সন্তান ও স্বজনরা প্রার্থী হচ্ছেন এমন খবর পাওয়া যায়। ফলে প্রভাবমুক্ত রাখা নিয়ে সংশয় দেখা দেয়। এবার নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নির্দেশনা দিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংগঠনিক সম্পাদকদের জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের সন্তান স্বজনেরা। সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা এরই মধ্যে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের একটা নির্দেশনা দিয়েছে যে সংসদ সদস্য এবং মন্ত্রীদের সন্তান সহ স্বজনরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে। উপজেলা নির্বাচনে তদন্ত সাপেক্ষে আমরা নেত্রীকে জানাবো যে এরা নির্বাচন করছেন, এদের স্বজনরা নির্বাচন করছেন। সেই ক্ষেত্রে দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে জানাবো, নেত্রী যে নির্দেশনা দেবেন সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। তবে এতেও আস্থা ফেরেনি বিএনপির। দলের কেউ এককভাবে নির্বাচন করতে চাইলে দলীয়ভাবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আস্থা না থাকায় বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। দলীয় ভিত্তিতে নির্বাচন নাই হয় তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচনে যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থ। আমরা এই সরকারের অধীনে সাজানো বানোয়াট প্রহসনের কোনো নির্বাচন আমরা যাব না। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে 1890 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি, আর তত্ত্বাবধায়ক সরকার খাওয়াতে চেয়েছিল আলু। এমন ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাছে ভাতে বাঙালির ঐতিহ্য ফেরাতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার গল্প বাংলাদেশের জন্য খুব পুরনো না হলেও এবারের লক্ষ্য আমিষ ও প্রোটিনের ক্ষেত্রেও পরনির্ভরশীলতা ঝেড়ে ফেলে স্বনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার। নীতিগত কিছু সিদ্ধান্তের ফলে
মৎস্য ও প্রাণী সম্পদ খাতে উৎপাদন পরিস্থিতি এখন শিল্পে রূপান্তরিত হয়ে স্বয়ংসম্পূর্ণতার রেখা ছুঁয়েছে। 2009-10 অর্থ বছরের তুলনায় বর্তমানে দুধের উৎপাদন বেড়েছে 6 গুণ, মাংস উৎপাদন বেড়েছে 7 গুণ আর ডিমের উৎপাদন বেড়েছে 4 গুণ। এই খাতে সংশ্লিষ্টদের উৎসাহ দিতে এবছর সরকারিভাবে আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা একযোগে 64 জেলায় অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে আমিষের চাহিদা দেশজভাবে মেটানোর পন্থা বের করার তাগিদ দেন সরকার প্রধান। আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। এই খাতে বেসরকারি উদ্যোক্তাদের সহায়তার জন্য সরকার প্রস্তুত, বলেন শেখ হাসিনা। আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু বুচার হাউস তৈরি করা দরকার। আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই। উদ্বোধনী পর্ব শেষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনীর স্টলগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে তাপপ্রবাহ নিয়ে স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া অফিস, বলছে এপ্রিল জুড়েই থাকবে এমন পরিস্থিতি। চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.4 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেজ দীপ্ত সূর্যের অসহ্য গরম, নগর জুড়ে হাঁসফাঁস অবস্থা। আগুন মুখ সূর্যের চোখ রাঙানিকে উপেক্ষা করেই যাদের বের হতে হয়েছে ঘর থেকে, তাপপ্রবাহে ভোগান্তিতে পড়েন তারা। ভ্যাপসা গরমে মাথার উপর ছাতা দিয়ে উজানো নিস্তার নেই। প্রচন্ড গরম, তো আকাশের তাপ অনেক বেশি, ঘাম বেশি হচ্ছে, তারপরে পানি পিপাসা বেশি লাগতেছে। যে রৌদ্র, এই রৌদ্র থাকা যায় না ভাই। তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকেই, কিন্তু উপায়হীন খেটে খাওয়া মানুষ, তাদের ভোগান্তি আরও চরমে। একদিকে তীব্র রোদ, অন্যদিকে কমে গেছে আয় রোজগার। এরকম ভাবে গাড়ি চালানো যায় না, অতিরিক্ত গরম। রোদের কারণে লোকজন কম বার হইতেছে, এই কারণে আমাদের ইনকাম কমে গেছে। গরমের আঁচ থেকে বাঁচতে রাজধানীর লেকগুলোতে দাপিয়ে বেড়ায় দস্যি ছেলের দল। একটু প্রশান্তির খোঁজে ব্যস্ততার মাঝেই গাছের ছায়া কিংবা ফ্লাইওভারের নিচে ভিড় করেন সাধারণ মানুষ। বাসায় অনেক গরম, তার জন্য এইখানে আসা বসছি। বাড়িতে বসা যায় না, গরমের জন্য প্রচন্ড গরম, গাছের তলায় বসি একটু। সহ্য হচ্ছে না একদমই, পানি খেয়েও সব পানি শরীর থেকে বের হয়ে যাচ্ছে। গরমটা একটু বেশি পড়াতে চাহিদা একটু বেশি। হাঁপিয়ে ওঠা নগরবাসীর জন্য কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। তারা বলছেন আপাতত মিলছে না স্বস্তি, তাপপ্রবাহ থাকবে এপ্রিল জুড়েই। সূর্যটা আমাদের মাথার উপরে তাপ দিয়েছে, দিনের স্থায়িত্বটা বেশি, এ ধরনের তাপপ্রবাহ থাকবে। বৃহস্পতিবার রাজধানীতে 36.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে পানির জন্য হাহাকার, অথচ চট্টগ্রামে ওয়াসার অসংখ্য পাইপলাইনে লিকেজের কারণে প্রতিদিন 2.5 কোটি আর বছরে 912 কোটি লিটার পানি অপচয় হচ্ছে। এর প্রভাব পড়ছে 90,000 গ্রাহকের ওপর। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সবেমাত্র গ্রীষ্মের শুরু, এরই মধ্যে চট্টগ্রাম জুড়ে সুপিয়া পানির তীব্র সংকট। নগরীর পতেঙ্গা, ইপিজেড, হালিশহর ও পাহাড়তলী সহ বিভিন্ন এলাকার অবস্থা প্রকট আকার ধারণ করায় পানির জন্য কষ্টে লাখো মানুষ। একদিকে পানির জন্য হাহাকার, অপরদিকে খোদ চট্টগ্রাম ওয়াসাই অপচয় করছে কোটি কোটি লিটার পানি। নগরীর কল্পলোক আবাসিকের সামনের এই পাইপলাইন ফুটো হয়েছে দীর্ঘ 1.5 মাস ধরে। দিন-রাত 24 ঘন্টা পানি পড়তেছে, এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। পানির জন্য দিনকে দিন কাটানো লাগে, পানির জন্য আমরা তো পানির কষ্ট জানি। কাপড় চোপড় সবগুলো ময়লা হয়ে যাচ্ছে, মানুষ যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে এখানে। রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছে, এই পরিস্থিতিগুলো থেকে আমাদের দিন দিন ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। এক হিসাব বলছে গত 5 বছরে 1200 কিলোমিটার পাইপলাইনে 10,468টি ফুটো হয়েছে। মেরামতে খরচ হয়েছে 6 কোটি, প্রতিদিন 2.5 কোটি আর বছরে 912 কোটি লিটার পানির অপচয় হয়। এভরিডে লিকেজ রিপেয়ার করা হচ্ছে,
এবং তার ফলে যে পানি যাচ্ছে একেবারে মিনিমাম, এটা হয়তো ম্যাক্সিমাম 1 to 2% হতে পারে, নট মোর দ্যান দ্যাট। ক্যাব বলছে ফুটু যত বড় হবে ততই বাড়বে বিল। এই পদ্ধতিতে একটি চক্র হাতিয়ে নেয় কোটি টাকা। সিস্টেম লসের কারণে পানি অপচয় হচ্ছে, এটার পুরো দায়টাই কিন্তু ভোক্তাদের গাড়ে গিয়ে পড়তেছে। হালদা ও কর্ণফুলী নদীর পানি পরিশোধন করে 90,000 গ্রাহককে প্রতিদিন সরবরাহ করে 50 কোটি লিটার পানি, যার 30% নষ্ট হচ্ছে পাইপের ফুটুর কারণে। এদিকে পানি সংকটের মধ্যেই 61% দাম বাড়ানোর আবারও প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এক হিসাব বলছে বছরে অন্ততপক্ষে 912 কোটি লিটার পানি নষ্ট করে, যার বাজার মূল্য অন্তত 25 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শান্তিরক্ষী বাহিনীতে সবচেয়ে বেশি সংখ্যক সেনা সদস্য পাঠিয়ে থাকে বাংলাদেশ, আর তারা প্রত্যেকেই দেশের সম্মানের জন্য কাজ করেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে সেনা কূটনীতিক সম্পর্কিত সেমিনারে একথা বলেন তিনি। কারো সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। বঙ্গবন্ধুর এই নীতিকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সার্বিকভাবে দেশের কূটনৈতিক অঙ্গন পুরোটাই দাঁড়িয়ে আছে এই নীতির উপর। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে সেনা কূটনীতি সম্পর্কিত এক সেমিনারে সবাইকে একথা আবারও মনে করিয়ে দেন সেনাপ্রধান। জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে যেসব কাজ বাংলাদেশ সেনাবাহিনী করেছে তার সুফল এরই মধ্যে বাংলাদেশ পেতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিরক্ষা কূটনীতি সবসময় বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে এসেছে। More than 90% is from Bangladesh Army. Remember, while you are doing this mission, you are also an ambassador of Bangladesh. Do not do anything which defame Bangladesh. Do everything that brings name and fame for Bangladesh. দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেনাবাহিনীর মূল লক্ষ্য উল্লেখ করে শফিউদ্দিন আহমেদ আরও বলেন, সেনাবাহিনী বাংলাদেশের মানুষের জন্য যা যা দরকার সেসবকে ব্রত মনে করে কাজ করে। All of us, we are doing all the organs are doing everything that is congruent to implement this foreign policy. বিভিন্ন দেশের কূটনৈতিকদের উপস্থিতিতে সেমিনারে অংশ নেওয়া অন্যান্য বক্তারাও দেশের প্রতিরক্ষা কূটনীতি বিষয়ে তাদের মতামত এবং বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেশে চালু হলো ইটের বিকল্প পরিবেশ বান্ধব এএসি ব্লক উৎপাদনের দ্বিতীয় কারখানা। বৃহস্পতিবার মানিকগঞ্জে অত্যাধুনিক এই কারখানা উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এই ব্লক ব্যবহারে নির্মাণ খরচ 20% কমানো সম্ভব বলে দাবি উৎপাদক প্রতিষ্ঠানের। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রচলিত 6,500 থেকে 10,000 ইটভাটায় মাটি পুড়িয়ে বছরে উৎপাদিত হচ্ছে প্রায় 22.71 বিলিয়ন ইট। আর এ কাজে উৎপন্ন হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর 9.8 মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস। এ অবস্থায় পরিবেশ সুরক্ষায় 2025 সালের মধ্যে ইটের ব্যবহার কমানোর উদ্যোগ নিয়েছে সরকার, যার অংশ হিসেবে বেসরকারি উদ্যোগে মানিকগঞ্জের জাগির এলাকায় চালু হলো দেশের দ্বিতীয় অটোক্লেভড এরেটেড কংক্রিট ব্লক উৎপাদন কারখানা। সরেজমিন দেখা যায় সিমেন্ট, চুন, জিপসাম, অ্যালুমিনিয়াম পাউডার ও বালিসহ বিভিন্ন কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে এএসি ব্লক। ইটের তুলনায় এসব ব্লক 40% হালকা, যা ভবনের ডেড লোড কমায়। শীত গ্রীষ্মে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সুবিধাজনক তাপমাত্রা পাওয়া যায়। প্রতিটি ব্লক আকারে 7টি লাল ইটের সমান হয়, কমানো যায় নির্মাণ ব্যয়। 25 এর মধ্যে রেড ব্রিক পুরো এলিমিনেট করার যে ডিক্লারেশন সেটা 100% না হলেও যাতে আমরা 78-80% পৌঁছাতে পারি। টেকসই, খরচ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ায় এএসি ব্লকের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। দালান কোঠা নির্মাণে আপনার কিছু সাশ্রয়ী হবে, এখন যে খরচ হয় তার চেয়ে অনেক কম হবে। এটি একটি ভালো উদ্যোগ এবং এটি ভালো উদ্যোগ বলেই আমরা এটাকে উদ্বোধন করার জন্য আসছি। 160 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কারখানায় বছরে উৎপাদিত হবে 3,65,000 কিউবিক ঘনমিটার এএসি ব্লক। শুভ খান, সময় সংবাদ, মানিকগঞ্জ। আর কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম ভোট উৎসব, ভারতের 18তম লোকসভা নির্বাচন। 7 দফার ভোটে দেশটির প্রায় 97 কোটি ভোটার এই উৎসবে সামিল হবেন।
এত সংখ্যক ভোটারের রায় সুষ্ঠু ও অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি ব্যয়বহুল। দেশটির স্বাধীন নির্বাচন কমিশনের জন্য রয়েছে বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ। ভারতের নির্বাচন কমিশনের আদ্যোপান্ত নিয়ে ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ৭৪ বছরের অভিজ্ঞতা নিয়ে বিশ্বের অন্যতম স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান ভারতের নির্বাচন কমিশন। ১৯৫০ সালের ২৫শে জানুয়ারি প্রতিষ্ঠার পর ১৭টি জাতীয় লোকসভা নির্বাচন, ৪০০টিরও বেশি বিধানসভা ভোট নেওয়া ছাড়াও ভারতের ১৬ জন রাষ্ট্রপতি এবং একই সংখ্যক উপরাষ্ট্রপতি নির্বাচন করে গোটা পৃথিবীতে এ গোল্ড স্বীকৃতি পাওয়া কমিশনের সামনে এবার চ্যালেঞ্জ চলমান ভোট উৎসবকে সুষ্ঠু, অবাধ ও রক্তপাতহীন করা। যে সরকারই আসুক না কেন, ভারতবর্ষের গণতন্ত্রের ওপর কিন্তু সব দেশে নজর থাকে। হয়েছে অনেক কিছু, হয়নি অনেক কিছু, কিন্তু তা নিয়ে নির্বাচন হবে। এখন নির্বাচনে যাতে সুষ্ঠুভাবে হয়, রক্তপাত ছাড়া হয়। প্রবীণ লোকেদের বাড়িতে গিয়ে ভোট নেবে, এটা ভালো হয়েছে আমাদের মতো লোকেদের পক্ষে। ফলে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থেকে ভোট পরিচালনা করতে পারেন এবং সৈন্যদের দিয়ে ভোট লুট যদি আটকাতে পারে, তাহলে আমি ধন্য করবো তাতে। ৩২,৮৮,০০০ কিলোমিটারের ভারতে রয়েছে ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল। এর মানে ৩৬টি প্রশাসনিক অঞ্চলে ৪৭ দিন ধরে এই ভোট প্রক্রিয়া চালাচ্ছে কমিশন। কাশ্মীর থেকে কন্যাকুমারী বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থা থাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে হাতি থেকে ড্রোন, বিমান, চপার কিংবা নৌকা থেকে বাইসাইকেল ব্যবহার করতে হচ্ছে ভোট কর্মীদের। ১.৫ কোটি ভোটকর্মী ভোট উৎসবে সরাসরি যুক্ত থাকছেন কমিশনে। ৫৫ লাখ ইভিএমে জনরায় নথিভুক্ত হচ্ছে। তথ্য প্রযুক্তি কর্মী ছাড়াও নিযুক্ত রয়েছেন লক্ষ লক্ষ নিরাপত্তা কর্মীও। ভোট কেন্দ্রের ভেতরে যেমন সিসিটিভি দিয়ে সরাসরি নজরদারি করা হচ্ছে, ভোট প্রক্রিয়া তেমনি কেন্দ্রের বাইরে থাকছে সিসিটিভি ড্রোন ক্যামেরাও। সংবেদনশীল এলাকায় আকাশেও নজরদারি চালাবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এবারে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের সদস্যরা অনেকেই নতুন এবং নির্বাচনের অল্প আগে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন এবং এই নিযুক্তি প্রক্রিয়ায় কিছু বদল এসেছে। এইখানে একটাই কথা বলতে হয়, সংস্কৃতে যাকে বলে ফলেন পরিচয়তে, কি করে তারা দেখাতে পাচ্ছে সেইটা দেখা গেলে তখন তাদের প্রতি আস্থাটা হবে। এর জন্য দেশের বাজেটের একটি বড় টাকা বরাদ্দ করা হয় নির্বাচন কমিশনে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে ১৮তম লোকসভা ভোট উৎসব সম্পন্ন করতে দেশটির মাথাপিছু খরচ করা হচ্ছে ১০০ বেশি। এর অর্থ দাঁড়ায় প্রায় ৯,৭০০ কোটি রুপি। আর নির্বাচনে রাজনৈতিক দলগুলো খরচ করছে ১৪.৪ বিলিয়ন ডলার। কমিশন এবার প্রত্যেক প্রার্থীকে ১,২০,০০০ রুপি নির্বাচনী ব্যয় করার জন্য নির্ধারণ করে দিয়েছে। সে হিসেবে ভারতের নির্বাচনী ইতিহাসে এবারের নির্বাচন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন বলেও মনে করা হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন ও এনআরসি বাতিল সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার দিয়েছে দেশটির প্রাদেশিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। দিদির ১০ শপথ শিরোনামে দেয়া এই প্রতিশ্রুতিতে নারী, যুব সমাজ, কৃষক ছাড়াও সব ধর্ম ও বর্ণের অধিকার নিশ্চিত করার কথাও বলা হয়েছে। যদিও দুর্নীতির বিরুদ্ধে কি অবস্থান গ্রহণ করবে সেরকম কোনো প্রতিশ্রুতি দেয়নি মমতার দল। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। এই নির্বাচনটি শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতের ১৪০ কোটি মানুষের। কেন্দ্রে কে ক্ষমতায় বসবে তা নির্ধারণ করার নির্বাচন। আর সেই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গেলে আগামী ৫ বছর গোটা দেশের মানুষের জন্য ঠিক কী করবে তৃণমূল কংগ্রেস, তাদের নির্বাচনী প্রতিশ্রুতিপত্রে সেটাই প্রকাশ করল দলটি। দলটির ঘোষিত ইশতেহারে পরিষ্কার করে বলা হয়, তৃণমূল ক্ষমতায় এলে বাতিল করা হবে মোদী সরকারের তৈরি করা ধোঁয়াশাযুক্ত সিএ আইন এবং এনআরসিও। শুধু তাই নয়, সাধারণ মানুষের নিরাপত্তা, সব ধর্ম বর্ণের মানুষের সম্প্রীতির পরিবেশ তৈরি ছাড়াও যুব সমাজ, নারী সমাজ এবং কৃষক শ্রেণীর প্রতি বিশেষ দৃষ্টিও দেয়া হবে বিনামূল্যে গ্যাস ও স্বাস্থ্যসেবা, নেওয়া হবে শিক্ষা বিস্তারে ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ। স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য।
পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে। যদিও তৃণমূলের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে তেমন কোনো প্রতিশ্রুতি নেই। বিরোধীদের অভিযোগ, দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেই রয়েছে বড়সড় দুর্নীতির অভিযোগ। এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল সহ একাধিক তৃণমূল ঘনিষ্ঠ আমলা দুর্নীতির দায়ে জেল খাটছেন। তাই তৃণমূল দুর্নীতি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করবে না। মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে, আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম, যাদের ঠাকুরদা, জ্যাঠা, দাদু সবাই চিনে থাকে। তবে যে কোনো আইন বাতিল করতে হলে যেতে হবে কেন্দ্রের ক্ষমতায়। মমতার রাজ্যে মাত্র 42 আসন, তাই সব আসনে জয় পেলেও মমতার পক্ষে কেন্দ্রে ক্ষমতায় যাওয়া কতটা সম্ভব সেটা নিয়েও রয়েছে নানা হিসেব নিকেশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অগ্রাধিকার পাওয়ার যোগ্য বলে মনে করে আইএমএফ। সারা বিশ্বে জলবায়ু বিনিয়োগ এই মুহূর্তে 4 থেকে 12% বাড়ানো প্রয়োজন বলে মনে করেন আইএমএফ এর ক্লাইমেট ফাইন্যান্স পলিসি প্রধান। ওয়াশিংটন থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ভৌগোলিকভাবেই ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাবে বিপর্যস্ত বাংলাদেশ। এতে মৌলিক অধিকার হারিয়ে দেশের অভ্যন্তরেই উদ্বাস্তু হয়ে পড়েন হাজার হাজার মানুষ। এর মধ্যে রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেইনেবিলিটি ফ্যাসিলিটির সুবিধা থেকে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ বাংলাদেশের মধ্যে $1.4 বিলিয়ন সহায়তা পেয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। আইএমএফ এর বসন্তকালীন আলোচনায় বাংলাদেশের কথা আসে গুরুত্বের সঙ্গে। বিনিয়োগের ঝুঁকি ও অর্থ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাতেও দেয়া হয় গুরুত্ব। জলবায়ু বিষয়ে গবেষণায় শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা জরুরি, তবে ডেভেলপমেন্ট ব্যাংকের $600 মিলিয়ন তহবিল পর্যাপ্ত নয়। জলবায়ুর প্রভাব মোকাবিলায় ইনোভেশন সহ নতুন প্রকল্প নিতে হবে। আইএমএফ মনে করে সারা বিশ্বের জন্য প্রতি বছরে জলবায়ু অর্থায়ন প্রয়োজন $2 ট্রিলিয়ন। অর্থের সরবরাহ বাড়াতে প্রস্তাব আসে ক্লাইমেট বন্ড চালু করারও। আর্থিক প্রতিষ্ঠানেরও দায়বদ্ধতা রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। অর্থের সরবরাহ বৃদ্ধিতে গ্রিন বন্ডে বিনিয়োগ নিতে পারে ব্যাংকগুলো। বৈঠকে পরিবেশ বিপর্যয়ের সঙ্গে গুরুত্ব পায় মানবসৃষ্ট বিপর্যয়, যেখানে সারা বিশ্বের পুঁজিবাজার ও অর্থনীতির ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিকল্পনা ও লক্ষ্য অর্জনে বিশ্ব একটি অসমন্বয় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বিশ্ব সংস্থার পাশাপাশি নিজস্বভাবে সক্ষমতা তৈরি করায় জোর দিচ্ছে আইএমএফ। এক্ষেত্রে ব্যাংকিং খাতে নতুন করে ক্লাইমেট বন্ড বা গ্রিন বন্ড চালুর পরামর্শ সংস্থাটির। এতে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবাহ বাড়বে বলে মনে করছেন বিশ্ব বরেণ্য পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। আইএমএফ থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। গত 75 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিতে অচল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবারের বৃষ্টি ও বজ্রঝড় যেন বাসিন্দাদের কাছে ভয়ঙ্কর এক স্মৃতি। কিছু কিছু এলাকায় বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। একই পরিস্থিতি প্রতিবেশী ওমানেও। বন্যায় দেশ দুটিতে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন। দুবাই থেকে মধ্যপ্রাচ্যের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন শিবলি আল সাদিক। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। একদিনের ভারী বৃষ্টিতে লণ্ডভণ্ড সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চল। আকস্মিক বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছিল অনেকটা পানির নিচে। এতে দেখা দেয় চরম বিপর্যয়। বাতিল করা হয় 290টির বেশি ফ্লাইট। এছাড়া বিলম্ব হয় আরও প্রায় 450টি ফ্লাইট। শিডিউল পরিবর্তন হওয়ায় বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা যায় হাজার হাজার যাত্রীকে।
ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই মল, ইবনে বতুতা মল, ড্রাগন মার্ট, শারজা সিটি সেন্টার সহ বড় বড় সব শপিং মল। বুধবার দেশটির প্রধান মহাসড়ক শেখ জায়েদ রোডে পানি জমে থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারেনি। অন্যান্য মহাসড়কগুলোতেও পানির স্রোতে ভেসে আসা অসংখ্য গাড়ি বিকল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বন্যার পানি কমতে থাকায় এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। তবে এখনও পানির নিচে বহু এলাকা। বিভিন্ন স্থানে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বন্যার কারণে 2 আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে দেশটির আলাইন বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। পরে যাত্রীদের বাসে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। একই অবস্থার মুখোমুখি হয়েছে ইউএস বাংলার একটি ফ্লাইটটি দুবাইয়ে অবতরণ করতে না পেরে ওমান বিমানবন্দরে নামে। এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন জানায় বৈরী আবহাওয়ার কারণে দুবাই ও শারজা থেকে ঢাকা রুটের এয়ার আরাবিয়া এয়ারলাইন্সের 5টি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের 2টি ও ফ্লাই দুবাইয়ের 2টি ফ্লাইট বাতিল হয়েছে। মঙ্গলবার দেশটিতে 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 1949 সালের পর দেশটিতে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। দুর্যোগ মোকাবেলায় সব চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির প্রশাসন। জলবদ্ধতা থেকে মুক্তি পেতে আরও 2-1 দিন সময় লাগতে পারে বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের। একই অবস্থা প্রতিবেশী দেশ ওমানেরও। ভারী বৃষ্টিতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এর মধ্যে ওমানে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে হঠাৎ বৃষ্টিপাত বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন যে শুধু দক্ষিণ এশিয়া সহ পশ্চিমা দেশগুলো হচ্ছে তা নয়, এতে মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ফলে ধুধু মরুভূমির বুকেও দেখা যাচ্ছে নজিরবিহীন বৃষ্টিপাত। এতে বন্যাসহ ঘটছে প্রাণহানির ঘটনা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কুয়েতে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করায় সেই সুযোগ নিয়ে বৈধ হচ্ছেন বিভিন্ন দেশের অভিবাসীরা। কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিদেরও এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। দীর্ঘ 5 বছর পর অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। 17 মার্চ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে 17 জুন পর্যন্ত। প্রথম মাসেই পাসপোর্টহীন প্রায় 2000 প্রবাসী ট্রাভেল পারমিট নিয়েছেন। এছাড়া যাদের পাসপোর্ট আছে তাদের অনেকেই দেশে ফিরেছেন। যাদের নামে কোনো মামলা নেই তারা এই সাধারণ ক্ষমার আওতায় সর্বোচ্চ 600 দিনার জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে পলাতক ব্যতীত অন্য কোনো মামলা থাকবে তারাও সাধারণ ক্ষমার সুযোগ পাবেন, তবে আগে মামলা নিষ্পত্তি করতে হবে। এই সুযোগে অবৈধরা কুয়েত ত্যাগ করলেও ফের বৈধ উপায়ে কুয়েতে আসতে পারবেন বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি দেশটিতে থাকা অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার সুযোগটি গ্রহণের অনুরোধ করেন। আমাদের সম্মানিত প্রবাসী বাংলাদেশি যারা আছেন, বিশেষ করে যারা অবৈধ আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা সুযোগটি গ্রহণ করুন। এখানে অবৈধভাবে একটা দুশ্চিন্তা, একটা হয়রানির মধ্যে না থেকে দেশে ফেরত গিয়ে দরকার বলে আবার ভালোভাবে বৈধভাবে আসার চেষ্টা করুন। এদিকে বিভিন্ন অভিযোগে কুয়েতি নাগরিক সহ প্রায় 16,000 প্রবাসীর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত সরকার। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময়। মে মাসের শেষ সপ্তাহে আসার কথা থাকলেও আগস্টের প্রথম সপ্তাহে আর্জেন্টাইন তারকাকে বাংলাদেশে আনার কথা জানিয়েছেন ফুটবল এজেন্ট শতুদ্র দত্ত। এদিকে ডি মারিয়ার পর মেসিরও বাংলাদেশে আসার সম্ভাবনা দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রী। মার্টিনেজ, রোনালদিনহোর পর এবার বাংলাদেশে আসছেন আনহেল ডি মারিয়া। একথা আগে জানিয়েছিলেন ভারতীয় জনপ্রিয় ফুটবল এজেন্ট শতুদ্র দত্ত। মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসার কথা ডি মারিয়ার। আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে যার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শতুদ্র। স্টেডিয়ামে মনে করুন আইবার ক্লোজ ডোরে ইভেন্ট করেছি, স্টেডিয়ামে ইভেন্টটা করলাম। এবং গভর্নমেন্ট যদি আমাদের সিকিউরিটি সাপোর্ট দিতে পারে, ওই ধরনের সাপোর্ট। মার্টিনেজ ও রোনালদিনহো বাংলাদেশে আসলেও দেখার সুযোগ পাননি সাধারণ দর্শকরা। ঘটেছিল বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও, তবে এবার সেই সুযোগ নেই বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী। এবারও ডি মারিয়া আসবে বলছিল, তো আমরা একটা জিনিস বলেছি যে আসলে একটু সময় নিয়ে প্রপার ওয়েতে আমরা করতে চাই, যাতে দেশের মানুষ সুযোগটা পায়, হয় সামনাসামনি অথবা টেলিভিশনে দেখার। সো ওই প্ল্যানটা নিয়ে ওরা নেক্সট উইকে আসবে এবং এটা 1.5 day প্রোগ্রাম ডি মারিয়া। হ্যাঁ, সো আমরা ওইটা বলেছি, লেটস সি। সো আমাদের প্ল্যানটা, ওদের প্ল্যানটা দেখি।
কাতার বিশ্বকাপের পরপরই বাফুফে বলেছিল বাংলাদেশে আনবে লিওনেল মেসি সহ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের। তবে বাফুফে পারেনি তাদের কথা রাখতে, যদিও ফুটবল এজেন্ট শতদ্র বলেছেন মেসিকেও আনবেন বাংলাদেশে। যুব ক্রীড়ামন্ত্রীও স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়কের বাংলাদেশে আসার। এখন পর্যন্ত কথাবার্তা শুনে মনে হচ্ছে যে দে আর ভেরি ইন্টারেস্টেড, অ্যান্ড এটা হলে তো এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে যদি মেসি আসে বাংলাদেশে আমাদেরকে বুস্ট করার জন্য। তো বাট এগুলো আমি হেফাজত ওয়েতে করার ব্যাপারে আমরা ইন্টারেস্টেড না, এটাই আমি বলেছি। করলে প্রপার প্ল্যান ওয়েতে করতে চাই। এদিকে নিজেদের ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের কাছে আর্জেন্টিনা সহযোগিতা চেয়েছে বলে জানান নাজমুল হাসান পাপন। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। বারবার কেন বাণিজ্য প্রতিমন্ত্রীর ইউটার্ন? বাড়বে না বলার পরও লিটারে 4 টাকা বাড়ল বোতলজাত সয়াবিনের দাম। কার্যকরের আগে বাজারে নৈরাজ্য, বলির পাঠা ভোক্তা। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, জানালো আওয়ামী লীগ। আস্থা না থাকায় অংশ নিচ্ছে না বিএনপি, বলছেন নেতারা। এবং বেগম জিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের লক্ষ্য খাদ্য পুষ্টি নিশ্চিত করা, বললেন প্রধানমন্ত্রী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।